So, আসসালামু আলাইকুম and a very good morning to all. আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং আমাদের সকলের পরিবারের সাথে আমাদের ঈদুল আজহা খুব ভালো মতোই কাটিয়েছি। তো বলো তো আমাদের ঈদ কেমন গেল সবার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাংস খাওয়া চলতেছে তো এখনো নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার। হ্যাঁ সেটাই। মাংস খাওয়া তো থামালে চলবে না, এটা তো চলবেই। এটা সপ্তাহখানেক চলবে আর কি। আমরা শুধু গতকাল একটু ব্রেক নিয়েছিলাম, কারণ দেখা গেছে যে ইদানিং দাঁত ব্যথা করে। সো আজকে থেকে আবার শুরু। সো এনিওয়ে, আলহামদুলিল্লাহ সবাই আমরা ভালো মতো ঈদ কাটিয়েছি। আহ, ঈদে তো এবার অনেকদিন পরে সবাই ছেলেরা যারা আছি ঈদের জামাত ঈদগাহে পড়েছি, তাই তো? নাকি মসজিদেও অনেকে পড়েছি? স্যার স্যার মসজিদে পড়েছিলাম আমাদের সোসাইটিতে। ও আচ্ছা, আমরা এবার ঈদগাহে পড়েছি অনেকদিন পরে। তো খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ সবকিছু মিলে, কারণ অনেকদিন পরে। আর আমাদের এখন আমি দেশের বাড়িতে আছি। আমাদের এখানে যে জামাতটা হয় চাঁপাইনবাবগঞ্জের মধ্যে সবচেয়ে বড় জামাতটা ঈদের জামাতটা এখানে। তো এমনিতেই অনেক লোক হয়, বাট এবার একটু সমাগম কমানোর জন্য দুইটা জামাত করা হয়েছে, একটা 7টা একটা 8টায়। আমরা 7টা জামাতটাতে উপস্থিত হয়েছিলাম, যদিও ওই 7টার সময় বেশি ক্রাউড ছিল আর কি। আলহামদুলিল্লাহ ভালো মতোই পড়া হয়েছে। আর আমাদের যিনি ওখানে যে হুজুর আমাদের নামাজ পড়ান, উনি অনেক বছর থেকে পড়ান আমাদের ঈদের জামাত। তো মানে ছোটবেলা থেকে ওনার ভয়েসটা শোনা মানে ঈদের আমেজটা শুরু হয় ওনার ভয়েসটা শোনার মাধ্যমে। তো অনেকদিন পর আবার ওনার ভয়েসটা শুনতে পেরেছি, এই জন্য খুব ভালো লেগেছে। কারণ আলাদা রকম একটা মাধুর্য আছে ওনার ভয়েসে, সেটা মানে ঈদের আনন্দটাকে আমেজটাকে আরো বাড়িয়ে দেয়। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তার আগের দিনও বৃষ্টি ছিল, বাট ঈদের দিন বেশ ভালো গেছে। হালকা বৃষ্টিও হয়েছিল আমাদের এলাকায়, বাট তারপরেও ঠান্ডা বা বাতাস মিলায় খুব ভালো একটা দিন গেছে। কারো দিকে বৃষ্টি হয়েছিল নাকি? জি স্যার, ঢাকায় বৃষ্টি হয়েছিল। আমাদের এখানেও হয়েছিল অল্প, বাট ম্যানেজেবল আর কি। ওইটার জন্য কেউ যে চলে আসছি বাসে এমনটা না, আমরা আমাদের মতো কাজ করতেছি। সো এনিওয়ে বৃ- আমরা হ্যাঁ, বৃষ্টির দরকার ছিল স্যার। মানে বৃষ্টিটা রাইট। অনেক গরম ছিল, তার আগের দিনও বৃষ্টি হয়েছিল। সো মোটামুটি ঈদের দিনটা মাশাআল্লাহ খুবই ভালো ছিল, বাতাসও ছিল সাথে। সো আমরা আলহামদুলিল্লাহ মিড টার্ম শেষ করেছি, ঈদুল আজহাও শেষ হলো। সো এখন আমাদের একটু উঠে পড়ে লাগতে হবে। আবার হচ্ছে ছুটি কাটিয়ে মাংস খেয়ে হয়তো আমাদের শরীরে একটু মেদও জমে গেছে। সো এখন একটু হার্ডওয়ার্ক করতে হবে ইন টার্মস অফ মেন্টাল হার্ডওয়ার্কস, কারণ ফিজিক্যাল হার্ডওয়ার্কস এর সুযোগ নেই এখন। সো ব্যাক টু দ্য ফিল্ড এগেন। এতদিন প্যাভিলিয়নে ছিলাম আমরা, সো আবার মাঠে এখন নেমে পড়তে হবে। তো আমাদের একাডেমিক কারিকুলাম আবার শুরু হচ্ছে, এবং আমাদের যে কোর্সটা আমরা যেভাবে বিএলসি তে প্ল্যান করেছিলাম, আসলে ঈদুল আজহার যে ব্রেকটা ওইটা তো একটা ক্লাস ছিল। ওই ওখানে একটা লেকচার রাখা ছিল। So আমরা এই কারণে যেটা করেছি, তোমাদের সাথে আমি যখন ক্লাস শেয়ার করলাম দুইটা টিউটোরিয়াল শেয়ার করেছিলাম, বিকজ ওই প্রিভিয়াস উইকেরও একটা টিউটোরিয়াল ছিল। তো এই কারণে ওইটাও ইনক্লুড করা ছিল, যেটা ছিল বেসড অন ক্লাস অ্যান্ড অবজেক্ট। তো আমরা বলেছিলাম মিড টার্মের পর থেকেই আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাথে ইন্টিগ্রেট করা শুরু করবো পাইথনকে। সো দ্যাটস হোয়াট উই আর অ্যাকচুয়ালি গোয়িং টু ডু। তো আমরা দুইটা লেকচারকে যেটা করব এই উইকে ইনশাল্লাহ কভার করে ফেলবো, যাতে আমাদের আর ড্রব্যাকস না থাকে, আমাদের কোনো ল্যাকেন্স না থাকে। আর আমরা আজকে যেটা করব, আমরা শুরু করব হচ্ছে অবজেক্ট এন্ড ক্লাস, অর্থাৎ ফার্স্ট লেকচারটা দিয়ে। এর পরের ক্লাসে আমরা ওই সেকেন্ড লেকচারটা দেখে তারপরে হচ্ছে ল্যাব পারফরমেন্সটা নেব। তো আবারও বলে রাখি, আমাদের এই উইক থেকে আবারও ল্যাব পারফরমেন্স প্লাস হচ্ছে স্নেকিফাই পারফরমেন্স শুরু হচ্ছে। তো আমরা আবার যাতে আগের মতো পারফর্ম করি। এবং তোমাদের জানার জন্য বলে রাখি, আমরা শেয়ার করেছিলাম কিনা ভুলে গেছি, বাট লেট মি টেল ইউ ওয়ান্স সেকেন্ড, যে আমাদের প্ল্যান ছিল মিডের পরে আরো দুইটা ভাইবা নেওয়ার, একটা হচ্ছে স্নেকিফাইয়ের ওপর থেকে এবং একটা হচ্ছে ল্যাব পারফরমেন্স ওপর থেকে, তাই তো? এইটাই আমরা জেনে আসছি। বাট
আমরা যেটা প্ল্যান করছি যে দুইটা মিলে মার্চ করে একটা ভাইবা নিয়ে ফেলা, দুইটা আলাদা আলাদা ভাইবা না নিয়ে একদিনে একটা ভাইবা নিয়ে ফেলা। তো এইটা হচ্ছে প্ল্যান। সেক্ষেত্রে হয়তো আমরা 3টা কোশ্চেনের জায়গায় 4টা কোশ্চেন করলাম, বাট আমরা যেভাবে হোক ম্যানেজ করে একটাতেই কনভার্ট করে আনবো, যাতে তোমাদের উপর প্রেশারটাও কম হয়। আর আমাদের আসলে ওখানে দেখা যায় আমাদের ভাইবার দিন কিন্তু অনেক টাইম যাচ্ছে, সো টাইম কনজিউমিং বিষয়টা, so সব এন্ড থেকে তাহলে আমরা একটু হেলদি থাকবো। তো এনিওয়ে আমাদের লেকচারগুলো আমরা দেখতে পেয়েছি, মানে ঈদের ব্যস্ততার মধ্যে আমরা ছিলাম, যদিও তোমরা রিল্যাক্সেই ছিলে, বাট উই দ্য টিচার্স, বিশেষ করে সিএসসি টিচাররা কিন্তু এই ঈদটা আসলে এবারের বিশেষ করে ঈদটা রিল্যাক্সে কাটাতে পারি নাই। রিজন হচ্ছে আমাদের আমরা জানি আইবি অ্যাক্রিডিটেশন সম্পর্কে, কেউ জানি আইবি অ্যাক্রিডিটেশন? কেউ জানো তোমাদের? না স্যার। শুনছিলাম স্যার একটু। শুনেছিলাম স্যার এটা ব্যাপারে। সো ওই যে আমরা জানি যে আমরা কিন্তু নামের সামনে ইঞ্জিনিয়ার্স লিখতে পাই, বাট অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট কিন্তু সেটা লিখতে পায় না। এটা ডিফারেন্সটা এই কারণে যে ওই অ্যাক্রিডিটেশনটা থাকতে হয় আইবি, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। তো যেই কোর্সগুলো, যে ইউনিভার্সিটির যেই কোর্সগুলোতে অর্থাৎ যে ডিপার্টমেন্টগুলোর এই অ্যাক্রিডিটেশনটা আছে, তারা শুধু নামের সামনে এই ইঞ্জিনিয়ারটা ইউজ করতে পারে। সো এটা আমাদের আছে, তোমরা আগে থেকেই জানো, বাট এটা আসলে হচ্ছে মানে লাইফ লং একটা অ্যাক্রিডিটেশন না, এটা 3 বছর পর পর আবার রেনুয়াল করতে হয়, এবং রেনুয়ালের সময় একটা হিউজ ডকুমেন্টেশন দেখাতে হয়, বিশাল ডকুমেন্টেশন। সো আমাদের যেটা হয়েছে আসলে হঠাৎ করেই আমাদের যেহেতু প্যান্ডামিকের মধ্যে যাচ্ছিলাম, সো আবার আমাদের হেডও চেঞ্জ হয়েছে ইন দ্য মিন টাইম। সো হেড স্যারই সব খবরগুলো রাখতেন, বাট অনেকে মিস করে ফেলছি যে আমরা একদম লাস্ট ডেটের দিকে চলে আসছি। সো ঈদের কয়েকদিন আগে এটা মাথায় আসছে সবার। সো মানে এই কয়টা দিন ইভেন এখনো চলতেছে, আমাদের 27 তারিখ পর্যন্ত ডেট আছে। সো এর মধ্যে আমাদের কাজ, সো ডে এন্ড নাইটস সবাই কাজ করতেছে। শুধু ঈদের দিনটা ব্রেক রেখে ঈদের আগের দিনও সারাদিন কাজ করছে সবাই, ঈদের পরের দিন থেকে আবার শুরু হয়েছে। ইভেন গতকালও সারা রাতই অনেকে কাজ করছে, কারণ এখানে প্রত্যেকটা কোর্স টিচারকে কাজ করতে হচ্ছে, প্রত্যেকটা মডিউল লিডারকে কাজ করতে হচ্ছে, এরপরে আবার হচ্ছে যারা আমরা সিনিয়র আছি তাদেরকে আবার অ্যাডিশনাল একটা কমিটি মেম্বার হিসাবে সবগুলোকে কম্পাইল করা, সবগুলোকে মডারেট করারও কাজ করতে হচ্ছে। সো হিউজ একটা প্রেশারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বাট আলহামদুলিল্লাহ উই আর হেলদি, সুস্থ আছি, এটাই সবচেয়ে বড় নিয়ামত। এনিওয়ে আমরা লেকচারটা কি কেউ দেখে আসছি? টিউটোরিয়ালটা কেউ দেখার সুযোগ পেয়েছো? জি স্যার। ওকে, আর কেউ দেখেছো? জি স্যার। গ্রেট। আর কেউ দেখেছি? অমিত, নাজমুল, জি স্যার কামরান, জি স্যার। মেহেদি, জি স্যার দেখছি। সাজিদুল, নিশু, অপূর্ব দেখার দেখেছি সুযোগ স্যার। পেয়েছি, আলহামদুলিল্লাহ। কেউ কি আজকে করতে চায়, রিভিউ করতে চাও? সুকান্ত? স্যার আজকে রিভিউ, স্যার নতুন টপিক তো স্যার, তার জন্য রিভিউ। জি স্যার। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, তাহলে আমি শুরু করি। তো এমনি কি ওখান থেকে কোনো কোশ্চেন ছিল কারো? জি স্যার। আচ্ছা, আমরা কোশ্চেন গুলো একটু শুনে নেই জি স্যার। তাহলে। টপিকটা স্যার রানিং হলে স্যার ওই সময় করবো না স্যার। আচ্ছা ঠিক আছে, এক মিনিট, আমাদের কলিগ ফোন দিছে। আগে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, জি স্যার।
তো আমরা যেমনটা বললাম যে এখন আমরা যেটা করব যে ওওপি কনসেপ্টকে পাইথনের সাথে ইন্টিগ্রেট করা শুরু করব। তো এখন থেকে যা যা দেখবো আমরা সব হচ্ছে ওওপি কনসেপ্টে। যেমন ওওপি থেকে আমরা শিখে আসছিলাম, আমাদের যদি মনে থাকে, আমরা প্রথমে শিখেছিলাম ক্লাস, তারপর শিখেছিলাম অবজেক্ট, এরপরে আরো কিছু ওওপির হচ্ছে কোর কয়েকটা কনসেপ্ট ছিল, যেমন পলিমরফিজম, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, তারপরে এক্সেপশন হ্যান্ডলিং, দেন এরকম অনেক কিছু টপিক ছিল, কনসেপ্ট ছিল পাইথনে, সেগুলোকে আমরা আসলে ইন্টিগ্রেট করব। সো ডেফিনেটলি আমরা শুরু করব হচ্ছে ক্লাস এবং অবজেক্ট দিয়ে। সো ফার্স্ট অফ অল ক্লাস, প্রথমে হচ্ছে অবজেক্ট। সো হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্ট হ্যাভ অ্যাট্রিবিউট দ্যাট ইজ ভেরিয়েবল অ্যান্ড বিহেভিয়ার। সো যদি একটা অবজেক্ট বলি, সেই অবজেক্টের একটা অ্যাট্রিবিউট থাকবে এবং একটা তার বিহেভিয়ার থাকবে। বিহেভিয়ারকে আমরা বলতেছি হচ্ছে মেথড অথবা ফাংশন। যেমন আমরা যদি বলি হিউম্যান বিং, সো হিউম্যান বিংটা হবে একটা ক্লাস, এবং আমি যদি আমার কথা বলি অথবা তুমি যদি তোমার কথা বলো, তাহলে আমরা হব ওই হিউম্যান বিং ক্লাসের অবজেক্ট। তার মানে সেই ক্ষেত্রে আমার একটা অ্যাট্রিবিউট থাকবে এবং আমার একটা বিহেভিয়ার থাকবে। অ্যাট্রিবিউটটা হচ্ছে যে যেটা দিয়ে আমাকে এক্সপ্লেন করা যায়, আর বিহেভিয়ারটা হচ্ছে আমি যেই টাস্কগুলো পারফর্ম করি অ্যাজ এ হিউম্যান বিং। যেমন অ্যাট্রিবিউট এখানে আমরা এক্সাম্পল হিসাবে টমকে রেখেছি, যেমন টমের অ্যাট্রিবিউট গুলো হবে তার নেম, তার কালার, যেগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য, সেটাকে আমরা বলি অ্যাট্রিবিউট। এবং প্রত্যেকটা অবজেক্টেরই কিছু অ্যাট্রিবিউটস থাকবে টু এক্সপ্লেন দ্য অ্যাট্রিবিউট ইন বেটার ওয়ে, এবং তার থাকবে কিছু বিহেভিয়ার। বিহেভিয়ার গুলোকে আমরা বলি মেথড অথবা ফাংশন, অর্থাৎ সে কি করে বা সে কি করতে পারে সেটাকে আমরা বলি হচ্ছে বিহেভিয়ার। যেমন টমকে যদি আমরা বলি, টম ক্যান রান, ক্যান ড্রিঙ্ক, ক্যান স্লিপ, ক্যান ইট অ্যান্ড সো অন। সো এগুলো হচ্ছে তার বিহেভিয়ার, অর্থাৎ সে এগুলো করতে পারে বা সে এগুলো করে। যদি আমরা মানুষের কথা বলি, আমাদেরও তাই, উই ক্যান ওয়াক, উই ক্যান টক, উই ক্যান হেয়ার, উই ক্যান স্পিক। সো এইগুলো হবে আমাদের বিহেভিয়ার। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এবং each and every object will belongs to at least one class. অবশ্যই প্রত্যেকটা অবজেক্ট কিন্তু উইদাউট এ ক্লাস, এটা আমরা বলতে পারি ভবঘুরে, তার কোনো ঠিকানা নেই। বাট প্রত্যেকটা অবজেক্টকে অবশ্যই বিলংস করতে হবে টু এ ক্লাস। তো তাহলে এখন আমরা বলি ক্লাস কি? এ ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট ফ্রম হুইচ ইন্ডিভিজুয়াল অবজেক্ট ইজ ক্রিয়েটেড। তাহলে একটা ব্লুপ্রিন্ট বা একটা হচ্ছে স্কেলেটন, যেখান থেকে আসলে অবজেক্ট বের হয়ে আসে বা যেটার উপরে আমরা অবজেক্টকে রেফার করি। যেমন আমরা বললাম যে অ্যানিমাল হচ্ছে একটা ক্লাস, সাপোজ। ডেফিনেটলি ওই ক্লাসটার কিছু অ্যাট্রিবিউট থাকবে, কিছু বিহেভিয়ার থাকবে, যেমন হচ্ছে তার নেম থাকবে, কালার থাকবে, এবং তার কিছু মেথড থাকবে বা ফাংশন থাকবে, লাইক রানিং স্টাইল অর ড্রিঙ্কিং মিল্ক স্টাইল। সো এটা হয়ে গেল হচ্ছে আমার ক্লাস, অর্থাৎ ব্লুপ্রিন্ট অথবা স্কেলেটন। এখন এটা থেকে আমরা অবজেক্ট ক্রিয়েট করব, অথবা অবজেক্ট গুলোকে এই ক্লাসের আন্ডারে রেফার করব। যেমন আমরা দেখলাম যে অ্যানিমালের কি আছে, নাম আছে, কালার আছে, ওকে ফাইন। তাহলে জেরিরও তো একটা নাম আছে আর কালার আছে। আবার অ্যানিমাল ক্যান রান, অ্যানিমাল ক্যান ড্রিঙ্ক মিল্ক, তাহলে জেরিও তো দৌড়াতে পারে, সেও হচ্ছে ড্রিঙ্ক মিল্ক করতে পারে। তার মানে এই এখন জেরিটা হয়ে গেল একটা অবজেক্ট অফ হুইচ ক্লাস? অ্যানিমাল ক্লাস। এই হচ্ছে রিলেশনশিপ বিটুইন ক্লাস অ্যান্ড অবজেক্ট। ক্লাসটা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট যেটা আমরা তৈরি করি, যাতে ওইটা দেখে বা ওইটার আন্ডারে আমরা অনেকগুলা অবজেক্টকে ক্রিয়েট করতে পারি, অথবা অনেকগুলো অবজেক্টকে বলতে পারি যে এই ক্লাসের আন্ডারে সে পড়ে। আচ্ছা, এখন আমরা দেখবো, আমরা অলরেডি ক্লাস নিয়ে ডিল করেছি যখন আমরা জাভা শিখেছি, বাট আমরা চেষ্টা করব যে ডেফিনেটলি অনেকেরই ওই কনসেপ্টগুলো মনে নাই। সো এমন কিছু আমরা করব না যাতে হচ্ছে বলা হয় যে ওখান থেকে তোমরা শিখে আসবে তারপরে দেখাবো, এরকম কিছু আমরা করব না। আমরা আবার ফ্রেশ স্টার্ট করব আর কি। সো সিনট্যাক্স অফ ক্রিয়েটিং পাইথন ক্লাস। সো পাইথনে আমরা কিভাবে ক্লাস ক্রিয়েট করি? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ক্লাস কিওয়ার্ডটা ইউজ করি টু ডিক্লেয়ার এ ক্লাস অ্যান্ড দেন ক্লাস নেম। আচ্ছা, জাস্ট আমাকে এইটুকু বলো, আমাদের ক্লাস নেম আর মেথড অর্থাৎ ফাংশনের নেম ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা বা কিছু নিয়ম কানুন ছিল, যেটা
সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সেম। সো ওইটা কারো মনে আছে কিনা? ক্লাস ডিক্লেয়ার করার রুলস, মানে ক্লাসের নেমিং কনভেনশন অথবা একটা মেথডের জি স্যার, নেমিং নামটা স্যার সবসময় প্রথম অক্ষরটা বড় হাতের হতে হবে ক্লাসে। এটা কিসের ক্ষেত্রে? স্যার ক্লাসের ক্ষেত্রে। ক্লাসের ক্ষেত্রে, এক্স্যাক্টলি ক্লাসের ক্ষেত্রে রাইট। সব সময় আমরা শুরু করব হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে, আর সেই ক্লাস নেমটা যদি মাল্টিপল ওয়ার্ডস দিয়ে ক্রিয়েট করা হয় তাহলে উইদাউট এনি স্পেসে থাকবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা হবে হচ্ছে ক্যাপিটাল লেটার। যেমন এখানে আমরা বলছি নেম অফ ক্লাস, তো আমরা এখানে কি করছি, নেমের এনটা বড় হাতের, অফের ওটা বড় হাতের, ক্লাসের সিটা বড় হাতের, বাকি মাঝে তাদের কোনো স্পেস নেই। এখন যদি স্পেস রাখতে হয় সেক্ষেত্রে আমরা আন্ডারস্কোর হয়তো ইউজ করতে পারি, বাট ডিরেক্ট যে স্পেসটা সেটা কখনো ইউজ হবে না। আচ্ছা, এটা গেল হচ্ছে ক্লাসের নেমিং কনভেনশন। এবার আমরা চলে আসি হচ্ছে মেথডের নেমিং কনভেনশন। সো মেথডের নেমিং কনভেনশনটা ছিল স্টার্ট উইথ স্মল লেটার, এটা হচ্ছে নেমিং কনভেনশন। ইফ দ্য মেথড নেম কনসিস্ট অফ মোর দেন 2 ওয়ার্ডস দেন দ্য সেকেন্ড ওয়ার্ডস উইল স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার। যেমন এখানে আমরা বললাম আমাদের মেথডের নেমটা হচ্ছে সাম মেথড, সো সেক্ষেত্রে সামের এসটা ছোট হাত দিয়ে শুরু হয়েছে, বাট যখন আবার আরেকটা সেকেন্ড ওয়ার্ডে আমরা যাচ্ছি সেটা আবার স্টার্ট হবে হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে। সো এইটা হচ্ছে ইউনিভার্সাল রুলস ফর ডিক্লারিং ক্লাস এন্ড অবজেক্ট ইন এনি আদার ল্যাঙ্গুয়েজ অলসো। ওকে ফাইন। এরপরে হ্যাঁ বলো। ইনিট কি? ইনিট এখানে আসতেছি, ইনিটটা কি। সো এরপর আমরা জানি যে যে কোনো ফাংশন বা মেথড ডিফাইন করতে হলে আমাকে ডেফ এই কিওয়ার্ডটা ইউজ করতে হয়। এখন হচ্ছে ভেরি গুড কোশ্চেন, হোয়াট ইজ ইনিট? সো আমাদের খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল জাভাতে, সেটা ছিল কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরটা তোমাদের মনে আছে কারো? কনস্ট্রাক্টরটা কি ছিল বলো তো? কনস্ট্রাক্টর হলো একটা স্পেশাল আপনার হলো মানে মেথড, যেটা হলো ক্লাস ইনস্ট্যান্স ক্রিয়েট করে এবং ওটা হলো মেমরিতে অ্যালোকেট করে, প্লাস ওইটা ডিফল্ট প্যারামিটার গুলো আপনি ইনিশিয়ালাইজ করে যদি ইনিশিয়ালাইজ করার অপশন থাকে। আচ্ছা, ওকে, ভেরি গুড। সো ভেরি ক্লোজ, বাট অ্যাকুরেট যদি আমরা বলতে যাই যে কনস্ট্রাক্টরটা ইটসেলফ এ মেথড, ওইটাও মানে অন্য কিছু না, ওইটাও মেথড ছিল, বাট ওয়াই ইট ইজ স্পেশাল বিকজ ইট উইল হ্যাভ দ্য সেম নেম অ্যাজ দ্য ক্লাস নেম। ক্লাসের যে নেমটা থাকতো ওই নেমেই কিন্তু কনস্ট্রাক্টর মেথডটা হইতো। দ্যাটস ওয়াই আমরা বলতাম এটাকে যে এটা হচ্ছে স্পেশাল। আবার কনস্ট্রাক্টর হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে প্যারামিটারাইজ, একটা হচ্ছে নাল কনস্ট্রাক্টর। সো নাল কনস্ট্রাক্টরটা কি হইতো, ওইটা কিন্তু বাই ডিফল্ট যখনই আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করতাম, লাইক এখানে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করছি, সাথে সাথে কিন্তু যদি এটা জাভা হইতো তাহলে নেম অফ ক্লাস এটা এই নামে একটা কনস্ট্রাক্টর, নাল কনস্ট্রাক্টর কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট করে ফেলতো জাভা কম্পাইলার বা অন্য কোনো কম্পাইলার। আর যদি হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হতো সেটা আমরা ডিক্লেয়ার করে দিতাম সেম নামে, ক্লাসের নামে ডিক্লেয়ার করে ওখানে আমরা একাধিক প্যারামিটার ইউজ করতাম। সো কনস্ট্রাক্টরটা যেটা হতো যে যখনই আমরা ক্লাসের এগেইনস্টে একটা অবজেক্ট ক্রিয়েট করতাম সাথে সাথে ওই কনস্ট্রাক্টরটা কিন্তু অটোমেটিক্যালি ইনভোক হয়ে যেত। ইনভোক হওয়া বলতে আমরা কি বুঝছি, দ্যাট মিনস আমাকে আলাদাভাবে ওই কনস্ট্রাক্টর মেথডটাকে কল করার দরকার হতো না, সেটা হচ্ছে অটোমেটিক্যালি চলে আসতো যখনই আমি ওই ক্লাসের একটা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতাম। সো কেন আমরা কনস্ট্রাক্টরের কথা বলছি, বিকজ ইনিট মেথডটা এটা হচ্ছে একটা মেথড, ইনিট মেথড, এবং এটার লেখার রুলসটা হচ্ছে এরকমই, আন্ডারস্কোর, দুইটা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে ইনিট লিখে, আবার দুইটা আন্ডারস্কোর দিয়ে শেষ হবে। সো এইটা হচ্ছে অনেকটা কনস্ট্রাক্টরের মতো এই সেন্সে যে আমরা যেমন কনস্ট্রাক্টরে বলি, বাট কনস্ট্রাক্টরটা ওই যে যেটা নাল প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ওইটাকে আমাদের ডিক্লেয়ার করতে হতো না বা লিখতে হতো না, বাট এখানে ইনিটটাকে আমাদের অবশ্যই লিখতে হবে, এটা অটোমেটিক্যালি হবে না, এটাকে লিখতে হবে। বাট এটাকে কেন আমরা কনস্ট্রাক্টরের সাথে ম্যাচ করছি, বিকজ যখনই আমরা নেম অফ ক্লাস এই ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করব সাথে সাথে এই ইনিট মেথডটা ইনভোক হয়ে যাবে। সো ইনভোক মানে আমরা কি বললাম, ওইটা হচ্ছে অটোমেটিক্যালি কল হয়ে যাবে। সো এই কারণেই এটাকে বলা হয় অনেকটা যে কনস্ট্রাক্টরের মতো কাজ করে। আচ্ছা, তাহলে এটা আমরা গেলাম হচ্ছে যে ইনিটটা কি, ইনিটটা হচ্ছে মেথড যেটা অনেকটা কনস্ট্রাক্টরের মতো কাজ করে। দ্যাট মিনস যখনই আমরা ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ইনিশিয়েট করি, সাথে সাথে ওই ইনিট মেথডটা ইনভোক হয়ে যায়। দ্যাটস ওয়াই এটা কল হচ্ছে করা হয় অনেকটা কনস্ট্রাক্টরের মতো। এবং
প্রত্যেকটা মেথডের, নট অনলি ইনিট মেথড, প্রত্যেকটা মেথডের ফার্স্ট প্যারামিটারটা সবসময় হবে সেলফ প্যারামিটার। এটা হচ্ছে পাইথন ওপি বা পাইথন ক্লাসের একটা রুলস, যে যে কোনো মেথড যখন আমরা পাইথন ক্লাসে ডিক্লেয়ার করব, তখন সেটা যদি নাল প্যারামিটারও হয় সেক্ষেত্রে শুধু সেলফ থাকবে। আর যেমন এখানে আছে প্যারামিটার 1, প্যারামিটার 2। সো অ্যাকচুয়ালি এখানে আমরা in open eyes we can see that there are 3 parameters, but when we are going to call that how many parameters the init method have, we will say 2 parameters because self is a automatic parameter. So আমরা যখন কোল্যাবে করব কোড, তখন আমাদের সেলফটা লিখে দিতে হয়, বাট যখন তোমরা অন্য এডিটরে করবে, লাইক যদি পাইচামে করো, তখন দেখবে মেথড ডিক্লেয়ার করার সাথে সাথে সেলফটা অটোমেটিক্যালি চলে আসে, কারণ এটা থাকতেই হবে। এবং সবসময় সেলফ প্যারামিটারটা হবে হচ্ছে ফার্স্ট প্যারামিটার অফ ইচ অ্যান্ড এভরি মেথড। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি এটা? জি স্যার। আচ্ছা, সো এটার আরেকটা ইউজ আছে, ইউজটা আমরা পরে আসতেছি, পরের লাইনে আসতেছি। সো তাহলে প্রথমে সেলফ, তারপর আমরা দুইটা প্যারামিটার রাখছি। সো আমরা একাধিক প্যারামিটার রাখতে পারি, বাট এখানে আমরা দুইটা প্যারামিটার রাখছি। এরপরে যেটা করা হচ্ছে, আমরা প্যারামিটার গুলাকে আরেকটা ভ্যারিয়েবল নামে কল করতাম। সেটাকে কি ভ্যারিয়েবল নামে কল করতাম বলো তো? আমরা যখন জাভা করেছি তখন হচ্ছে এটাকে প্যারামিটার তো কল করি, বাট প্যারামিটার গুলো হচ্ছে ইটসেলফ এ কাইন্ড অফ ভ্যারিয়েবল। সো কি নামের ভ্যারিয়েবল বলে এটা আমরা কল করি? এনিওয়ান? আচ্ছা, তোমরা ভাবতে থাকো, আমি একটু ফোনটা নিই, মিউট করছি না। আসসালামু আলাইকুম ম্যাডাম। এই তো আলহামদুলিল্লাহ ম্যাডাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ম্যাডাম, বলেন। জি। জি ম্যাডাম, কারণ ওখানে মার্কস এন্ট্রি করতে হবে আমাদের হচ্ছে কোশ্চিন ওয়াইজ। আমার যদি 5টা কোশ্চিন ওখানে থাকে, তাহলে 5টার জন্য ডিফারেন্ট আমার কলাম হবে, এবং ডিফারেন্ট কলামে আমার ওই 5টা কোশ্চিনের এগেনস্টে স্টুডেন্ট যে গ্রেডটা পাইছে ওইটা ইনপুট করতে হবে। এখন এইটা হচ্ছে ম্যাডাম যেভাবে হোক মিলাতে হবে, আদারওয়াইজ আপনি যদি মডিউল লিডার হয়ে থাকেন, আপনাকে তো লাস্টে এসে সবগুলো টিচারের ফাইলগুলোকে কম্পাইল করতে হবে ইন এ সিঙ্গেল ফাইল। তো সেই ক্ষেত্রে যদি নাম্বার অফ কোশ্চিন বা মার্ক ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট হয়, তাহলে ডেফিনেটলি ওইটা কোনোভাবে পসিবল না একটা সিঙ্গেল ফাইলে কনভার্ট করা। তো এখন যেটা করা যেতে পারে ম্যাডাম, এটা দুইটা। জি। হুম। এইটাই আসলে মানে সবচেয়ে ডিফিকাল্ট ফেজ।
আচ্ছা সরি, আমাদের কলিগ ফোন দিছিল তো। আচ্ছা হ্যাঁ বলো, কেউ পাইছো কি বলতাম আমরা এটাকে? এনিওয়ান? মনে নাই, ভুলে গেছি। আচ্ছা, এটাকে আমরা বলতাম না, এটাকে আমরা বলতাম হচ্ছে ইনস্ট্যান্ট ভ্যারিয়েবল। ইনস্ট্যান্ট ভ্যারিয়েবল মনে পড়ছে? জি স্যার। আর এইটা হচ্ছে আমাদের লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল। সো প্যারামিটার গুলো আমরা প্যারামিটার নামেও কল করি, এট দ্য সেম টাইম এটাকে আমরা বলি হচ্ছে ইনস্ট্যান্ট ভ্যারিয়েবল। আর এইখানে পরে একটা ফাংশনের মধ্যে বা একটা মেথডের মধ্যে যখন আমরা একটা ভ্যারিয়েবলকে ডিফাইন করি সেটাকে আমরা বলি লোকাল ভ্যারিয়েবল। ওইটা আমরা শিখে আসছি ওই যে স্কোপের সময়। সো সেলফের আরো একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, এটা নট জাস্ট অনলি দ্য ফার্স্ট প্যারামিটার অফ মেথড এন্ড দ্যাট ইজ অল, এটা না, বাট ওইটার একটা কাজ হচ্ছে যে সে হচ্ছে কানেক্ট করে ইনস্ট্যান্ট ভ্যারিয়েবলের সাথে লোকাল ভ্যারিয়েবলটাকে। সো দেখো যখনই আমরা কানেক্ট করতে যাব তখনই হচ্ছে সেলফ ডট ফার্স্ট অফ অল আমাদের হবে ইনস্ট্যান্ট ভ্যারিয়েবল ইকুয়াল টু হবে লোকাল ভ্যারিয়েবল। এখন তারা ডিফারেন্ট নেমে হতে পারে, বাট সেম নেম রাখাটাই সবচেয়ে বেটার। সো এই সেলফটার মেইন কাজটাই হচ্ছে এটা, সে কানেক্ট করে ইনস্ট্যান্ট ভ্যারিয়েবলকে লোকাল ভ্যারিয়েবলের সাথে। এখন যখন আমরা এই প্যারামিটার 1 এ একটা ভ্যালু পাস করব, তখন কিন্তু প্রথমে সেই ভ্যালুটা আসবে হচ্ছে লোকাল ভ্যারিয়েবলে। সো আমরা যেহেতু এখানে বলে রাখছি লোকাল ভ্যারিয়েবল ইকুয়াল টু ইনস্ট্যান্ট ভ্যারিয়েবল, প্রথমে হচ্ছে সাপোজ আমি বললাম প্যারামিটার 1 এর ভ্যালু হচ্ছে 5, তাহলে প্রথমে এই লোকাল ভ্যারিয়েবল প্যারামিটার 1 এর ভ্যালুটা হবে 5। সো যখন এটার ভ্যালু 5 হয়ে যাবে, আলটিমেটলি ওই ইনস্ট্যান্ট ভ্যারিয়েবলটার ভ্যালু হয়ে যাবে 5। সো যখন এটা হয়ে গেল, আলটিমেটলি এখন এই প্যারামিটার নিয়ে আমি ফার্দার যদি কোনো প্রসেসিং এ যাই বা ফার্দার কোনো ধরনের ক্যালকুলেশনে যাই, তখন আমি ইজিলি এটা করতে পারবো। সো এটাই হচ্ছে নরমালি রুলস। সো তাহলে সেলফের আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সে অ্যাকচুয়ালি কানেক্ট করে ইনস্ট্যান্ট ভ্যারিয়েবল উইথ দ্য লোকাল ভ্যারিয়েবল। সো আমরা একাধিক মেথড ডিফাইন করতে পারি, জাস্ট লাইক এখানে যেমন আমরা আরেকটা মেথড ডিফাইন করলাম, সেখানে কোনো প্যারামিটার নেই। প্যারামিটার নেই মানে হচ্ছে জাস্ট সেলফ আছে, দেন আমরা জাস্ট একটা প্রিন্ট মেসেজ রেখে দিচ্ছি, দ্যাটস ইট। সো এভাবেই আমরা হচ্ছে ইজিলি একটা ক্লাস ডিক্লেয়ার করতে পারি। আর আমরা অনেকেই হচ্ছে জাভা এখনো করি বা জাভা শিখে আসছি ওওপি, বেসড অন ওওপি। সো আমরা দেখছি যে ওখানে কিছু কমপ্লিকেশন ছিল যখনই আমরা ওওপি তে মুভ করি, বাট লেট মি টেল ইউ দ্যাট পাইথনে যখন আমরা ওওপি করি এটা নট দ্যাট মাচ কমপ্লিকেটেড, এটা খুব বেশি কমপ্লিকেটেড না, রাদার দেন আমরা বলতে পারি এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমরা দেখলেই বুঝতে পারবো। সো এখানে জাস্ট একটা দেখানো হয়েছে যে পারসন ক্লাসটা ক্রিয়েট করা যায় কিভাবে। সো আমরা জাস্ট ক্লাস ক্রিয়েট করলাম পারসন, এখানে প্যারেন্থেসিস আমরা দিতেও পারি আবার নাও দিতে পারি, বাট এটা ইম্পর্টেন্ট হয়ে যাবে তখনই যখন আমরা হচ্ছে ইনহেরিটেন্সে চলে যাব। সো আমরা এটাও দেখবো। ইনহেরিটেন্স কি মনে আছে? ইনহেরিটেন্স জি স্যার। উত্তরাধিকার সূত্রে পাওয়া, রাইট? জি স্যার, ইনহেরিটেড করে। ইনহেরিট করে, ওকে ফাইন। সো তাহলে ডিফ ইনিট, তারপরে সেলফ, আর দুইটা প্যারামিটার রাখছি নেম এন্ড এজ, তারপরে যেটা করলাম সেলফ প্যারামিটারের মাধ্যমে লোকাল ইনস্ট্যান্ট ভ্যারিয়েবলকে লোকাল স্যার ভ্যারিয়েবলের আচ্ছা, এদিকে স্যার ওই যে সেলফটা যে স্যার দিয়েছি স্যার, ওটাকে প্যারামিটার হিসেবে কাউন্ট করে না কেন? এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফল্ট প্যারামিটার। হ্যাঁ, এটাকে এই কারণে হচ্ছে প্যারামিটার হিসেবে কাউন্ট করা হয় না। আর ইভেন আমরা তো বললাম যে অন্য কম্পাইলারে যখন তোমরা লিখবে দেখবে যে অটোমেটিক্যালি এটা চলে আসে। সো এটা অ্যাকচুয়ালি রাখা হয় প্যারামিটার হিসাবে এন্ড ফার্স্ট প্যারামিটার হিসাবে, কিন্তু এটা প্যারামিটার হিসাবে কাজ করে না। এর মেইন কাজটাই হচ্ছে যে ইনস্ট্যান্ট ভ্যারিয়েবলকে লোকাল ভ্যারিয়েবলের সাথে কানেক্ট করা, এটাই হচ্ছে তার কাজ। সেই কারণে এটাকে প্যারামিটার হিসাবে কাউন্ট করা হয় না। আচ্ছা, এরপর আমরা যেটা করলাম p1 ইকুয়াল টু পারসন। সো যেমনই বললাম p1 ইকুয়াল টু পারসন, তেমনই যেটা হইলো যে p1 টার টাইপটা হয়ে গেল পারসন। সো আমরা রিমেম্বার আমরা শুরুর দিকে বলে আসছিলাম যে আমি যখন বলছি x ইকুয়াল টু 5, সো আমি বললাম যে x টা হয়ে গেল হচ্ছে ইন টাইপের ভ্যারিয়েবল। সো আমরা ইন টাইপের ভ্যারিয়েবল বলছি আমাদের বোঝার সুবিধার্থে, বাট আমরা বলেছিলাম যে পাইথনে কিন্তু ইচ এন্ড এভরিথিং ইজ এ অবজেক্ট এন্ড ইচ এন্ড অবজেক্ট বিলংস টু এ ক্লাস। সো x টা হয়ে যায় অ্যাকচুয়ালি এ অবজেক্ট অফ ইন্ট ক্লাস, ইন্টিজার ক্লাসের অবজেক্ট। তো এটা শুরুর দিকে বলেছিলাম, মনে আছে যে আমরা আপাতত ভ্যারিয়েবলই বলবো, বাট এটা কিন্তু একটা অবজেক্ট, রাইট? সো এখন আমরা এটাই বলতেছি যে অবজেক্ট। সো ইভেন আমরা যদি এইটাকে চেক করি তখন কিন্তু বলে হচ্ছে এরকম বলে ক্লাস
ইন্ট, তাই তো? এরকমই কিন্তু বলে। তার মানে হচ্ছে এক্সটা হচ্ছে ইন্টিজার ক্লাসের একটা অবজেক্ট। আমরা আবার কোডে যাব, তখন আবার দরকার হলে চেক করে দেখব। সো ঠিক তেমনই এই ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল এগুলো ছিল হচ্ছে ইউজার বিল্ড ইন ক্লাস, বাট আমরা চাইলে ইউজার ডিফারেন্ট ক্লাস ডিক্লেয়ার করতে পারি। যেমন পার্সনটা হচ্ছে আমাদের ইউজার ডিফারেন্ট ক্লাস, এবং যেমন আমি এক্স কে বলতেছি যে এক্স ইকুয়াল টু 5, এক্স হয়ে গেল ইন্টিজার ক্লাসের একটা অবজেক্ট। ঠিক তেমনই আমরা বলতেছি p1 ইকুয়াল টু পার্সন, তাহলে p1টা হয়ে গেল পার্সন ক্লাসের একটা অবজেক্ট। এবং যেহেতু আমরা ওই যে কনস্ট্রাক্টরে যেমন হচ্ছে যেই লাইনে আমরা অবজেক্ট ইনিশিয়েট করতাম ওই লাইনেই হচ্ছে আর্গুমেন্টের ভ্যালু পাস করতাম, ঠিক তেমনই এখানেও আমরা আর্গুমেন্টের ভ্যালু পাস করছি, এবং যখন এটা ভ্যালু পাস করছি সেটা যাচ্ছে হচ্ছে ইনিট মেথডে। তার মানে নেমের ভ্যালুটা হয়ে গেল প্রথমে এই নেমের ভ্যালুটা হয়ে গেল জন, আর এই এজের ভ্যালুটা হয়ে গেল 36। তাহলে যখন লোকাল ভ্যারিয়েবল নেমের ভ্যালু হয়ে গেল জন, সাথে সাথে ইনস্ট্যান্ট ভ্যারিয়েবলের ভ্যালু হয়ে গেল জন। আবার স্যার তার মানে এই জায়গাটাতে স্যার সিরিয়াল মেনটেন করাটা জরুরি। অবশ্যই অবশ্যই, তুমি যখন এখানে বলতেছো সিরিয়াল মেনটেন এবং টাইপ মেনটেন করা, যেমন এখানে নেমটা হবে আমাদের ক্যারেক্টার টাইপ, সো আমরা জানি যে ক্যারেক্টার বা স্ট্রিং কে সবসময় কোটের মধ্যে রাখতে হয়। আর ইন্টিজার এজটা হবে ইন্টিজার টাইপ, সো ইন্টিজারকে কোনো কোটের মধ্যে রাখতে হয় না। সো দ্যাটস ওয়াই এখানে আমরা হচ্ছে 36 কে উইদাউট এনি কোটে রাখছি। এবং এটা অবশ্যই আমাদের প্যারামিটার 1 এর ভ্যালু আগে পাস করতে হবে, তারপর প্যারামিটার 2 এ এন্ড সো অন। সো এই সিকোয়েন্সটা অবশ্যই আমরা মেনটেন করব। স্যার এটা কি ইউজার ডিফাইন করতে হলে স্যার কি করতে হতো স্যার? নেমটাকে কি স্যার হ্যাঁ, তখন তুমি হচ্ছে এখানে এসে যেটা করলে যে একটা মেসেজ দেখালে, মেসেজ দেখিয়ে বললে যে নামটা দাও, সো নামটাকে তুমি নেমের ভ্যালুটা এখানেও তো তাই করছো, তাই না? নেমের ভ্যালু হিসাবে পাস করে দিলা। সাপোজ এখানে তুমি বললে এন, সো তুমি এন এর ইনপুট নিলা এবং যেটা ইনপুট দিলে সেটা চলে গেল হচ্ছে নেমে। এরপরে হচ্ছে সিমিলারলি এখানে আর কি। দেন আমরা এখানে এসে যেটা করছি ওই অবজেক্টের মাধ্যমে, এখানে দেখো এটাকে কিন্তু আমরা অ্যাক্সেস করছি, কোনটাকে আমরা অ্যাক্সেস করছি কিন্তু ওই যে রেড মার্কিং দিয়ে বোঝানো হয়েছে, এটা হচ্ছে ইনস্ট্যান্ট ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করছি। তাহলে প্রিন্ট করে দিল জন। আবার পরের লাইনে আমরা ওই অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করছি এজকে, কোন এজকে? ওই ইনস্ট্যান্ট ভ্যারিয়েবল এজকে, তাহলে সে প্রিন্ট করে দিল 36। সো দ্যাটস ইট, ভেরি সিম্পল থিংস। এবার হচ্ছে সেলফ প্যারামিটার নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, বাট এখানে কিছু কথা লেখা আছে, যেমন সেলফ প্যারামিটার ইজ এ রেফারেন্স টু দ্য কারেন্ট ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস। ওই যে বললাম যে ইনস্ট্যান্ট ভ্যারিয়েবলকে সে রেফারেন্স করে, এন্ড ইজ ইউজ টু অ্যাক্সেস ভ্যারিয়েবল দ্যাট বিলংস টু দ্য ক্লাস। সো এই যে এই ভ্যারিয়েবলটা এটার উপর বিলংস করে, সেটাকে অ্যাক্সেস করার জন্য সেলফটাকে ইউজ করা হয়। ইট ডাজ নট হ্যাভ টু বি নেম সেলফ, you can call it whatever you like, but it has to be the first parameter of any function in the class. So এটাকে যে সেলফ নামেই আমাদের কল করতে হবে এমনটা না, তুমি যদি এস লেখো তারপরেও এস কে কম্পাইলার পড়বে হচ্ছে অ্যাজ এ সেলফ, সেক্ষেত্রে এখানেও আমরা এস লিখলাম, এখানেও এস লিখলাম, বাট ডেফিনেটলি এটা হচ্ছে ফার্স্ট প্যারামিটার হতে হবে, এটাই বলছে আর কি এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে ইনিটটা, সেই ইনিটটাও তো আমরা অলরেডি আলোচনা করলাম। দ্য ইনিট ফাংশন ইজ কল অটোমেটিক্যালি এভরি টাইম দ্য ক্লাস ইজ বিং ইউজ টু ক্রিয়েট এ নিউ অবজেক্ট। যখন একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করা হয় তখন ইনিট মেথডটাকে কল করা হয় অটোমেটিক্যালি বা ইনভোক হয়। অল ক্লাস হ্যাভ এ ফাংশন কল্ড ইনিট which is always executed when the class is being initiated. যখন এই ক্লাসটা ইনিশিয়েট হয় তখনই এটা অটোমেটিক্যালি এক্সিকিউট হয়। ইট ওয়ার্কস লাইক কনস্ট্রাক্টর ইন জাভা, যেটা আমরা বললাম। ক্রিয়েট অফ অবজেক্ট, সো অবজেক্ট কিভাবে ক্রিয়েট করা হয়, লাইক আমরা এখানে অলরেডি দেখলাম যে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারি, এটাই অবজেক্ট ক্রিয়েট করা। সো এখানে ঠিক সিমিলারলি আমরা যদি বলি ক্লাসটা হচ্ছে অ্যানিমাল, তাহলে আমরা বললাম টম ইকুয়াল টু অ্যানিমাল, তাহলে টমটা হয়ে গেল অ্যানিমাল ক্লাসের একটা অবজেক্ট, এবং তারপরে আমরা দুইটা প্যারামিটার পাস করে দিলাম। আবার বললাম জেরি ইকুয়াল টু অ্যানিমাল, তাহলে জেরিও হয়ে গেল অ্যানিমাল ক্লাসের একটা অবজেক্ট, দেন আমরা দুইটা আর্গুমেন্ট পাস করে দিলাম। সো আন্ডারস্ট্যান্ডিং অবজেক্ট, অ্যাট্রিবিউট এন্ড বিহেভিয়ার। সো ওই সিমিলার, এখন একটু ব্রডার পিকচার আমরা দেখতেছি, যেটা হলো যে অ্যানিমাল ক্লাসে ইনিট মেথডটা ফার্স্ট মেথড, যেখানে আমরা রাখছি নেম আর কালার। দেন সেলফের মাধ্যমে আমরা লোকাল ইনস্ট্যান্ট ভ্যারিয়েবলকে লোকাল ভ্যারিয়েবলের সাথে কানেক্ট করে দিলাম। এরপরে আরেকটা মেথড ডিফাইন করলাম রানিং বলে, যেখানে কোনো প্যারামিটার নেই মানে হচ্ছে সেলফ আছে, সেখানে আমরা বললাম হে আই অ্যাম, দেন সেলফ ডট নেম, যে নেমটা পাস করা হবে সেটা, এন্ড আই এম রানিং।
আরেকটা আমরা ফাংশন রাখলাম ডিফ ড্রিঙ্কিং মিল্ক বলে, যেখানে কোনো প্যারামিটার নেই। এখানে আমরা মেসেজ একটা রাখলাম যে হেই আই অ্যাম, দেন দ্য নেম, আবার যে নেমটা পাস করা হবে সেটা, এন্ড নাও আই অ্যাম ড্রিঙ্কিং মিল্ক। সো এই হচ্ছে আমাদের ফাংশন, 3টা ফাংশন। তাহলে এরপরে আমরা চলে গেলাম অবজেক্ট ক্রিয়েশনে। টমকে আমরা বানিয়ে দিলাম অ্যানিমালের একটা অবজেক্ট। এরপরে আমরা পাস করলাম হচ্ছে যখনই অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে তখনই অটোমেটিক্যালি ইনভোক হয়ে যাবে হচ্ছে ইনিট মেথডটা। দেন আমরা ইনিট মেথডে 2টা ভ্যালু পাস করলাম। তাহলে এই নেমের ভ্যালু হয়ে গেল টম, কালার হয়ে গেল গ্রে, এবং সাথে সাথে ইনস্ট্যান্ট ভ্যারিয়েবলের ভ্যালু সেট হয়ে গেল। আবার জেরি বলে আরেকটা আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে অ্যানিমাল ক্লাসের একটা অবজেক্ট। এরপরে আমরা 2টা আর্গুমেন্ট পাস করলাম, জেরির নাম এবং নেম, অ্যানিমালের নেম এবং কালার। তাহলে এটাও সেট হয়ে গেল। এখন যখন আমরা বলবো টম ডট রানিং, তাহলে সে কল করবে হচ্ছে এই মেথডটাকে। সো দেখো, অন্য এই ইনিট মেথডটাকে কিন্তু আমাদের আলাদাভাবে কল করতে হয় না, বাট বাকি যে মেথডগুলো আছে সেগুলোকে অবশ্যই আমাকে অবজেক্টের মাধ্যমে কল করতে হবে, যেমনটা এখানে আমরা করলাম। সো ডট রানিং, তাহলে এই মেথডে যাবে। এখানে সেলফ ডট নেমের জায়গায় কোন অবজেক্ট, টম। টমের নেমটা পাস করছিলাম আমরা টম, তাহলে নেমটা দেখাবে যে আই এম টম, আই এম নাও রানিং। এরপরে জেরি অবজেক্ট থেকে আমরা অ্যাক্সেস করছি রানিংকে, তাহলে আবার এই মেথডেই যাবে, বাট এবার হচ্ছে নেমের ভ্যালুটা হবে জেরি। সো বলবে হেই আই এম জেরি, আই এম নাও রানিং। সো দ্যাটস ইট। এইটাই হচ্ছে তাহলে অবজেক্ট আর কিভাবে বিহেভিয়ার গুলো কাজ করে, যে স্যার কিভাবে একটু স্যার ওই যে টম ইকুয়াল অ্যানিমাল, স্যার এটা একটু আরেকবার বলে ভালো। টম ইকুয়াল টু অ্যানিমাল, এখানে আমরা যেটা করলাম অ্যানিমাল বলে তো আমরা একটা ক্লাস ডিফাইন করে আসছি, আমরা টমকে ওই অ্যানিমাল ক্লাসের একটা অবজেক্ট করে দিলাম। তাহলে টমটা হয়ে গেল এখন একটা অবজেক্ট অফ অ্যানিমাল ক্লাস। তারপরে আমরা ওই যে যেমন কনস্ট্রাক্টরের ভ্যালু পাস করতাম, যে লাইনে আমরা অবজেক্ট ডিক্লেয়ার করতাম সেই লাইনেই ভ্যালু পাস করতাম, ঠিক তেমন ইনিট মেথডেও আমরা হচ্ছে যেই লাইনে আমরা অবজেক্টকে ইনিশিয়েট করছি সেই লাইনে ভ্যালু পাস করতে হচ্ছে। সো তাহলে এটা তখনই পারবো যদি আমরা ইনিট মেথডে 2টা প্যারামিটার রেখে আসি, নেম এবং কালার বলে। বাট যদি অন্য মেথডে রাখতে চাই তাহলে ওই মেথডকে আগে ওই অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করে তারপরে ভ্যালু পাস করতে হবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। সো এবারে হচ্ছে ইনক্যাপসুলেশন এবং ডেটা হাইডিং। সো ইনক্যাপসুলেশনটা কি ছিল? ইনক্যাপসুলেশন মানে হচ্ছে ঢাকনা, অনেকটা ওই যে আমরা ক্যাপসুল খেয়ে থাকি, ক্যাপসুলের উপরের যে আবরণটা ওইটা কিন্তু ওখানে কোনো মেডিকেল ইনগ্রেডিয়েন্টস কিন্তু থাকে না, থাকে হচ্ছে ওর ভেতরে দানা দানা। সো ওইটা যেটা করে যে ভেতরের যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেটাকে সে প্রোটেক্ট করে। সো অনেকটা ইনক্যাপসুলেশনও এটা, সে যেটা করে বাইরের অবাঞ্ছিত অ্যাক্সেস থেকে ডেটা এবং ডেটা মেম্বার গুলোকে বা মেথড গুলোকে সে প্রোটেক্ট করে। সো এই প্রোটেক্ট করা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন আমরা করতেছি, ডেটাগুলোকে বা ভ্যারিয়েবল মেথডগুলোকে প্রোটেক্ট করার বেস্ট ওয়ে হচ্ছে ক্লাসটাই কিন্তু প্রোটেক্ট করে। কিভাবে প্রোটেক্ট করে? যেমন এখানে আমরা অ্যানিমাল ক্লাস ডিফাইন করলাম। সো বাইরে থেকে শুধু একজন দেখতে পাবে যে অ্যানিমাল বলে একটা ক্লাস আছে, বাট ওই ক্লাসের ভেতরে কি মেথড আছে, কি ভ্যারিয়েবল আছে সেটা কিন্তু সে দেখতে পাবে না। আমরা চাইলে সেটাকে হাইড করে রাখতে পারবো। সেইটাই হচ্ছে ইনক্যাপসুলেশন। So encapsulation means that the internal representation of an object is generally hidden from views outside of the object definition. বাইরে থেকে যাতে ডেফিনিশনের বাইরে থেকে কেউ যাতে বুঝতে না পারে। A class is an example of encapsulation as it encapsulates all the data that is member function variable etc. যেমনটা আমরা বললাম। In Python, all data attributes are accessible. You use attribute naming convention. So attribute naming convention এখানে ইউজ করা হয় to indicate that the attribute should not be accessed directly from the client code. So আমরা কিছু নেমিং কনভেনশন ইউজ করি যেটা দিয়ে আমরা আসলে কন্ট্রোল করি যে কোন মেম্বারটাকে বা কোন ভ্যারিয়েবলটাকে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে, কোনটাকে অ্যাক্সেস করা যাবে না, যেটাকে আমরা জাভাতে বলে আসতাম হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। মনে আছে অ্যাক্সেস মডিফায়ার করেছিলাম? জি স্যার। সো এখানে আমরা ওকেটাকে অ্যাক্সেস মডিফায়ার না বলে আমরা বলছি যে অ্যাট্রিবিউট নেমিং কনভেনশন, অর্থাৎ ভ্যারিয়েবলের নেমিং এর আগে আমরা কিছু সিনট্যাক্স ইউজ করি, আবার মেথডের নেমিং এর আগে কিছু সিনট্যাক্স ইউজ করি, যেটা দিয়ে আমরা ওই অ্যাক্সেসটাকে কন্ট্রোল করি। সো যেমন আমরা অ্যাক্সেস মডিফায়ার পড়েছিলাম হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আর ডিফল্ট, এই 4 রকমের ছিল হচ্ছে জাভাতে। বাট এখানে ডিফল্ট বলে কিছু নেই। ডিফল্টটা যে কাজটা করতো এখানে পাবলিকটা সেই কাজটা করে। আই মিন আমি একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম, সাপোজ আমি বললাম এ,
এর সামনে আমি কোনো কিছু ইউজ করলাম না, লাইক আমাদের লিখতে হতো প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, এগুলো কিন্তু লিখতে হতো, তাই না? বাট যদি কোনো কিছু না লিখতাম তাহলে ওই ভ্যারিয়েবলটা বা ওই ফাংশনটা ট্রিট হইতো অ্যাজ এ ডিফল্ট। আমি বলছি জাভার কথা। জাভাতে যদি কোনো কিছু আমরা আগে না মেনশন করতাম যে এটা কি পাবলিক নাকি প্রাইভেট নাকি প্রোটেক্টেড, তাহলে ওটা ট্রিট করা হতো অ্যাজ ডিফল্ট। বাট এখানে যেমন এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো কিছু মেনশন করি না, এই যে এই মেথডটা ডিফাইন করলাম বা ভ্যারিয়েবলগুলো ডিফাইন করলাম, কোনো নেমিং কনভেনশন আমরা ইউজ করি না। দ্যাট মিনস যখন কোনো কিছু কনভেনশন ইউজ না করা হয় সেটাকে ট্রিট করা হয় অ্যাজ পাবলিক। সো এখানে ডিফল্টের অল্টারনেটিভসটাই হচ্ছে পাবলিক। So public members, generally method declared in a class, are accessible from outside the class. The object of the same class is required to invoke a public method. All the members in a public Python class are public by default. So by default সবগুলো public হয়ে যায়. Any member can be accessed from outside of the class environment. So যতক্ষণ আমরা কোনো কনভেনশন ইউজ না করছি সবগুলোকে পাবলিক বলেই কনসিডার করা হবে, এবং পাবলিক হয়ে গেলে বাইরে থেকে সেটাকে অ্যাক্সেস করা যাবে। বাট যদি আমরা অ্যাক্সেস কন্ট্রোল করতে চাই তাহলে আমাদের আদার্স ওয়েগুলো হচ্ছে প্রোটেক্টেড আর আরেকটা হচ্ছে প্রাইভেট। সো প্রোটেক্টেড এর নেমিং কনভেনশনটা কি, আমরা যখন কোনো ভ্যারিয়েবল ডিফাইন করব অথবা যখন কোনো মেথড ডিফাইন করব তার আগে আমরা একটা সিঙ্গেল আন্ডারস্কোর ইউজ করব। তো যদি একটা ভ্যারিয়েবলের আগে, যেমন এর আগে বললাম এ নামের একটা ভ্যারিয়েবল, সেটার আগে যদি আমরা একটা সিঙ্গেল আন্ডারস্কোর ইউজ করে ফেলি, এটা হয়ে যাবে হচ্ছে প্রোটেক্টেড। সো প্রোটেক্টেড হয়ে গেলে কি হয়ে যাবে, protected member of a class accessible from within the class are also available to its subclass, but not other environment can access the protected member. So শুধুমাত্র ওই ক্লাসটা এবং এটার সাবক্লাসটা, সাবক্লাস বলতে আমরা বুঝাই সাপোজ একটা ক্লাস এবং তার চাইল্ড ক্লাস যেগুলো, সেগুলোকে সাবক্লাস বলা হয়। সো চাইল্ড ক্লাস থাকলে সে অ্যাক্সেস করতে পারবে, বাট তার বাইরে অন্য কোনো যদি ক্লাস এটাকে অ্যাক্সেস করতে চায় তাহলে সেটা পারবে না। সো এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা যেটা করব যে ওই ভ্যারিয়েবল গুলোকে অথবা ওই মেথড গুলোকে আমরা প্রোটেক্টেড নামে কল করব বা প্রোটেক্টেড বলে ডিক্লেয়ার করব। নেক্সট হচ্ছে প্রাইভেট। সো সিম্পল, প্রাইভেটে হচ্ছে আমরা ডাবল আন্ডারস্কোর ইউজ করব। সো যখনই কোনো একটা ভ্যারিয়েবল বা মেথড ডিফাইন করার আগে আমরা ডাবল আন্ডারস্কোর ইউজ করব তখন সেটাকেই হচ্ছে প্রাইভেট বলে কনসিডার করা হবে। সো Python does not have any mechanism to effectively restrict access to any instant variable or method. Python prescribes a convention of prefixing the name and variable method with the single or double quote underscore. So যেহেতু কোনো অ্যাক্সেস মডিফায়ার আমরা ইউজ করি না, অর্থাৎ নামের শুরুতে আমরা বলছি না যে এটা প্রাইভেট অথবা প্রোটেক্টেড, সো আমরা নেমিং কনভেনশনটা ইউজ করি। যেমন হচ্ছে আমরা এখানে বলতেছি যে ডাবল আন্ডারস্কোর। সো ডাবল আন্ডারস্কোর দিলে যেটা হবে যে সেটা প্রাইভেট হয়ে যাবে। প্রাইভেট হয়ে যাওয়া মানে শুধুমাত্র যেই ক্লাসের আন্ডারে ওই প্রাইভেট ডেটা ভ্যারিয়েবল অথবা প্রাইভেট মেথড ডিফাইন করা আছে সেই শুধু অ্যাক্সেস করতে পারবে, নট ইটস সাব ক্লাস, নিদার আদার ক্লাস। অন্য কোনো ক্লাস অথবা এটার সাব ক্লাসও সেটাকে ইউজ করতে পারবেন। সো যদি আমাদের এরকম প্রয়োজন হয় যে এমন কিছু মেথড আছে যেটা তার সাব ক্লাসও ইউজ করতে পারবে না, বা অন্য কোনো ক্লাস তো দূরের কথা সাব ক্লাসও ইউজ করতে পারবে না, সেক্ষেত্রে ওই মেথডটাকে বা ওই ভ্যারিয়েবলটাকে আমরা প্রাইভেট নামে ডিক্লেয়ার করব। সো এখানে একটা এক্সাম্পল দেখানো আছে যে প্রোটেক্টেড বা প্রাইভেট আমরা কিভাবে ডিফাইন করতে পারি। লাইক আমরা এ বলে একটা ভ্যারিয়েবল রাখলাম এবং সেটাকে সামনে আমরা আন্ডারস্কোর দিলাম, একটা সিঙ্গেল আন্ডারস্কোর, তাহলে এটা হয়ে গেল হচ্ছে প্রোটেক্টেড। আবার আমরা বি বলে আরেকটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম যেটার সামনে আমরা দুইটা আন্ডারস্কোর রাখলাম, তাহলে এটা হয়ে গেল হচ্ছে প্রাইভেট। সো দ্যাটস ইট। এইভাবেই হচ্ছে আমরা প্রোটেক্টেড এবং প্রাইভেট ডিক্লেয়ার করি এবং অ্যাক্সেসটাকে কন্ট্রোল করি যখন যখন আমাদের প্রয়োজন হয়। আর যদি এরকম কোনো প্রয়োজন না হয় তাহলে ডিরেক্টলি আমরা উইদাউট এনি নেমিং কনভেনশনে ডিক্লেয়ার করি, এবং উইদাউট এনি নেমিং কনভেনশনে যখন ডিক্লেয়ার করি সেটা হয়ে যায় হচ্ছে পাবলিক। তো এই ছিল আমাদের ফার্স্ট টিউটোরিয়াল। আমরা যেমনটা বলছি যে এখন থেকে কিন্তু প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে ফাইনালের সিলেবাসটা আমাদের আগে থেকে কোনো কিছু রিপিট হবে না, রাদার দেন আমাদের যা যা এখন শিখতেছি সবগুলা ইনক্লুড হবে। এবং যেহেতু আমরা কোর্সটার নামই হচ্ছে OP2, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 2, সো এখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কে ইন্টিগ্রেট করা শুরু করছি। সো দ্যাটস ওয়াই এটা আমি বলেছি যে খুবই ইম্পর্টেন্ট। সো তোমরা যারা ক্লাসে এসেছো সো থ্যাংক ইউ ফর দ্যাট, বাট যারা ক্লাসে আসে নাই তারা সবাই যাতে হচ্ছে এই রেকর্ডিংটা পরে দেখে নাই, তোমরা একটু সবাইকে রিকোয়েস্ট করবে।
স্যার আজকে দুইটা স্লাইড ইয়া করবেন না না না, আজকে আর দেখাবো না। আমরা যেটা করব নেক্সট ক্লাসে আমাদের যে আরেকটা স্লাইড আছে সেটা আগে দেখে নেব আমরা, সেটা আমি রিপিট করি অথবা তোমাদের মধ্যে কেউ রিপিট করো, আমি এক্সপেক্ট করব তোমাদের মধ্যে কেউ করবে। দেন তারপর আমরা ল্যাব পারফরমেন্সে যাব। আমাদের মিডের পরে তো আমরা বলছি 3টা ল্যাব পারফরমেন্স নেব। সো আফটার মিড ল্যাব পারফরমেন্স 1 অথবা আমরা বলি ল্যাব পারফরমেন্স 4 will be based on 2 days discussion. আমরা আজকে যা যা ডিসকাশন করলাম লাইক ক্লাস, অবজেক্ট, এনক্যাপসুলেশন, তারপর পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এটার উপর বেসড করে আমাদের হচ্ছে নেক্সট ল্যাব পারফরমেন্সটা হবে। বাট সেটা শুরুর আগে আমরা নেক্সট যে টিউটোরিয়ালটা দ্যাট ইজ আমরা আজকে দেখলাম হচ্ছে লেকচার 7, আমরা লেকচার 8টা দেখে নেব। সো তোমরা প্লিজ ওই টিউটোরিয়ালটা যারা এখনো দেখো নাই তারা ওই টিউটোরিয়ালটা দেখে তারপরে হচ্ছে ক্লাসে আসবে, কেমন? জি স্যার। আচ্ছা, সো এইটা তাহলে আমি আর কোলাবে এইখানেও স্যার হ্যাঁ, আসসালামু বলো। আলাইকুম। হ্যাঁ একিন স্যার বলো। একটু কথা বলি। হ্যাঁ শিওর, বলো। স্যার এখানেও তো ইনহেরিটেন্স থাকবে না স্যার? ইনহেরিটেন্স তারপর হ্যাঁ আমাদের নেক্সট টিউটোরিয়ালই তো বেসড অন ইনহেরিটেন্স। আমাদের নেক্সট টিউটোরিয়ালটাই নেক্সট হচ্ছে হ্যাঁ নেক্সটটাই হচ্ছে ইনহেরিটেন্সের উপরে। আচ্ছা ঠিক আছে, সবই আসবে, সবই আসবে, ইনহেরিটেন্স আসবে, পলিমরফিজম স্যার আসবে। ওপি মানে স্যার জাভাতে আমরা যেগুলো শিখছি সেগুলো স্যার পাইথনে শিখবো না স্যার? এই তো হ্যাঁ, ওই কনসেপ্টগুলোই আমরা এখানে শিখবো এবং কিভাবে অ্যাপ্লাই করে সেটা আমরা দেখব। জি স্যার। তো সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছি? জি স্যার। না স্যার যারা আমি দেইনি স্যার ওখানে। যারা এখনো দাও নাই তারা একটু কমেন্টসে দিয়ে দাও অ্যাটেন্ডেন্সটা। আজকে আমরা আর কোল্যাবে দেখতেছি না, আজকে আপাতত এটাই থাক। বাট তোমরা এই স্লাইডটা তো সবার কাছে আছে, সো কোডগুলো একটু নিজেরা তোমরা একটু ইমপ্লিমেন্ট করে নেবে, রান করে দেখবে, তাহলে হচ্ছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। ওকে স্যার। আমি রেকর্ডিংটা স্টপ করে দিলাম।